তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় নাম কিভাবে তোলা হবে সেই বিষয়ে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো। আর এটা অফিসিয়াল ভাবে এখানে ফর্ম আমরা দেখতে পাচ্ছি, এখানে যে ফর্ম বেরিয়েছে সেই ফর্মটা এখানে অন্নপূর্ণা যোজনা, এখানে পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। তো এখানে এটা অনেক বড় একটা ফর্ম। তো সেটা কিভাবে তোমরা ফিল আপ করবে তোমরা দেখে নাও। এই ফর্ম ফিল আপ করার পরেই তোমরা লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার হতে পারবে, এবং তারপর থেকে তোমাদের 3,000 টাকা করে দেওয়া শুরু হবে। ঠিক আছে? তো কিভাবে এই ফর্ম ফিল আপ করবে তোমরা দেখে নাও। এই ফর্ম যতক্ষণ না ফিল আপ করছো ততক্ষণ পর্যন্ত তোমরা এই অন্নপূর্ণা যোজনায় আসতে পারছো না। তার জন্য সরকার কি ব্যবস্থা করেছে, যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদের লক্ষ্মীর ভান্ডার চলবে, এটাই বলা হয়েছে, প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো বিষয়টা হচ্ছে যে আজকে এই ফর্মটা যেটা পাবলিশড হয়েছে সেটা কিভাবে তোমরা ফিল আপ করবে সেটা তোমরা দেখে নাও। ঠিক আছে? এই যে পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম, এই যে অন্নপূর্ণা যোজনা, সেটা পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম, সেখানে আহ, অনেক তথ্য চাওয়া হয়েছে। সেখানে দেখে নাও প্রতিটি বিভাগ স্পষ্ট ক্ষেত্র, যেখানে টিক মার্ক দিতে হবে, যে চেক বক্স করা আছে সেখানে টিক মার্ক দেওয়ার ব্যবস্থা আছে। যে নির্দেশাবলী সেগুলো বলা হয়েছে, এবং প্রতিটি চেক বক্স এবং ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। সেখানে আবেদনকারী এবং যাচাইকারী যারা যাচাই করবেন তোমাদের ফর্মগুলো, সেগুলো কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী দেওয়া হয়েছে, এবং প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। এখানে যতগুলো বিভাগ আছে সেখানে তোমাদের পূরণ করতে হবে। তো প্রথম যে রয়েছে সেটা হচ্ছে পারিবারিক পরিচয় কিছু চাওয়া হয়েছে। তো সেগুলো আমরা দেখে নিচ্ছি কি চাওয়া হচ্ছে। প্রথমেই দেখো, পরিবারের প্রধানের নাম এখানে দিতে হবে। পরিবারের প্রধান, সেখানে বাবার নাম থাকবে। ঠিক আছে? পরিবারের প্রধান যদি কারো মা হয় তাহলে মায়ের নাম থাকবে। যারা তোমার পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে, তাদের নাম এখানে পুরোটা লিখে দিতে হবে। ইংরেজি ফর্ম রয়েছে, বাংলা ফর্ম রয়েছে, টোটাল 12টা পেজ রয়েছে বাংলা ফর্মে। ইংরেজির ক্ষেত্রে 11টা পেজ রয়েছে, ফর্ম নয়, 12টা পেজ রয়েছে বাংলায়, আর এটা ইংরেজিতে 11টা পেজ রয়েছে। যাদের ইংরেজিতে ফর্মের দরকার, ইংরেজি ফর্ম দরকার, তাদেরকে ইংরেজি ফর্মের জন্য একটা ভিডিও বানিয়ে দেওয়া হবে। এখন আমি বাংলা ফর্ম নিয়ে আলোচনা করছি। সেখানে পরিবারের প্রধানের নামটা লিখবে তোমরা। সেটা কি হবে না, আধার কার্ড অনুযায়ী লিখতে হবে। ঠিক আছে? লিখে দিলে এখানে একটা যা নাম আছে, এবারে তার জন্ম তারিখটা লিখতে হবে। সেখানে দিন, মাস এবং বছর অনুযায়ী লিখতে হবে। তো হেড অফ দ্য ফ্যামিলি বড় হাতেরই লেখার চেষ্টা করবে। স্যাম বা যার নাম লেখা থাকবে, হেড অফ দ্য ফ্যামিলি লিখলে দিন কখন জন্মেছে দিনটা লিখলে 12, মাসটা লিখলে 5 মান্থ, বা বছর হচ্ছে 19 80, বা এইভাবে লিখবে। দিন লিখবে প্রথমে, তারপরে মাসটা লিখবে, তারপরে ইয়ারটাও দিবে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এবং তারপরে দেখো পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ নাকি মহিলা। যদি মায়ের নাম লেখা থাকে উপরে তাহলে তাকে এখানে মহিলাদের দাগ দেবে, আর যদি বাবার নাম লেখা থাকে তাহলে পুরুষের নিচে দাগ দেবে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এবং দেখো পরিবারের প্রধানের তারপর আধার নাম্বার খুঁজেছে, হেড অফ দ্য ফ্যামিলি আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবে। ঠিক আছে? 3, 4, 5, তারপরে 12টা নাম্বার, 4, 4, 8, 9, 10, 11, 12টা নাম্বার দিয়ে দেবে। তারপরে কি না, ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি, ডিজিটাল রেশন কার্ড আছে তাহলে সেই ডিজিটাল কার্ডের যদি থাকে তাহলে সেই কার্ড নাম্বারটা লিখে দেবে। ঠিক আছে? কার্ড নাম্বারটা, রেশন কার্ডের নাম্বারটা। ঠিক আছে? এবার পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের টোটাল সদস্য সংখ্যা তোমাদের কত আছে, কারো 3 না থাকতে পারে, কার 4, 5, যার যটা থাকবে লিখে দেবে। এবার লেখার পর এখানে রয়েছে ঠিকানা। এখানে তোমরা ঠিকানা, ভিলেজ লিখে নাম লিখবে, পোস্ট লিখবে, জেলা লিখবে, এগুলো হচ্ছে স্থায়ী ঠিকানা লিখে দেবে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। ঠিক আছে? এবার দেখো এখানে স্থায়ী ঠিকানা তোমরা লেখার পর এখানে স্থায়ী ঠিকানা লিখে দেবে।
তারপরে এখানে যোগাযোগ নাম্বার, এখানে ফোন নাম্বারটা লিখতে হবে। কোন ফোন নাম্বারটা না, বিশেষত পরিবারের প্রধানের যে নাম্বারটা আধার কার্ডের সাথে যুক্ত রয়েছে, আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যুক্ত রয়েছে সেই নাম্বারটাই বসাতে হবে, অন্য কোনো নাম্বার দিলে চলবে না। মোবাইল নাম্বারের সঙ্গে যেটা আধারের কার্ডের যোগ আছে পরিবারের প্রধানের, মানে তোমার বাবার বা তোমার মা, যাকে তুমি পরিবারের প্রধান করেছো, তার মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা দেবে যেটা আধারের সাথে সংযুক্ত রয়েছে। বোঝা গেছে? এবার চলে আসি নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি, স্যার আধার নাম্বার এবং পরিবারের সকল সদস্যের দিতে হবে। দেখে নাও কিভাবে লিখবে। এখানে মনে করো এখানে পরিবারের, এখানে প্রধানের নামটা লিখলে, ঠিক আছে, নামটা লেখার পর তার জন্ম তারিখটা লিখে দিলে, তারপরে তার লিঙ্গটা লিখে দিলে, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী হবে সেটাও লিখতে হবে। পরিবারের প্রধানের নাম এইখানে রয়েছে, তাহলে পরিবারের প্রধানের নামটা লিখে দেবে এখানে, ঠিক আছে। পরিবারের প্রধান যার নাম তারটা লিখলে, ঠিক আছে। তিনি এখানে দেখো অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, তো যদি এখানে বাবার নাম লেখা থাকে তাহলে তো অন্নপূর্ণা যোজনা এখানে আবেদন করবে না, তো সুতরাং এখানটা টিক মার্ক হবে না, এটা কাটা মার্ক হবে। আর যদি মায়ের নাম থাকে, যদি তিনি অ্যাপ্লাই করে থাকেন, তখন এটা রাইট চিহ্ন হবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে যিনি পরিবারের প্রধান যদি মহিলা হন, তাহলে তিনি আবেদন যদি করে থাকেন তাহলেই হ্যাঁ, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, তাহলে হ্যাঁ। আর যদি করা না হয়ে থাকে তাহলে না। ঠিক আছে, বোঝা গেছে? আর এবারে এখানে দেখো পরিবারের সদস্য যেটা রয়েছে, সদস্য নাম্বার 1, একটা কথা এখানে মনে রাখবে, যে সদস্যের নাম, সদস্য তোমাদের বাড়ির মনে করো 3 জন সদস্য রয়েছে, টোটাল সদস্য, ঠিক আছে। তো টোটাল সদস্য প্লাস হেড অফ দ্য ফ্যামিলি, তো হেড অফ দ্য ফ্যামিলি 4 জন রয়েছে, তো হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে থাকবে। আর যে প্রথম সদস্য যার নাম দেবে, দ্বিতীয় সদস্য যার নাম দেবে, এইভাবে একবার যদি এখানে রাম নাম লিখলে বা এখানে শ্যামের নাম লিখলে, তারপরে তার রহিমের নাম লিখেছ, তো ওই পরপর পরপর ওইভাবেই লিখবে। যখনই এই সদস্য 1, সদস্য 2 যাই থাকবে, তো যে নামটা প্রথমে দেওয়া থাকবে সেই সদস্য 1, আরও অমনি অপশন আছে, তা আমরা পরবর্তীকালে দেখতে পাবো, তো সেখানে ওই সদস্য 1-এরই নাম লিখবে। রাম যদি প্রথমে লেখা থাকে তাহলে রামেই লিখবে, তারপর সদস্য 2 যদি রহিমের নাম লেখা থাকে তাহলে রহিমেই লিখবে। ঠিক আছে, এই রকম করে করে ফর্মটা ফিল আপ করবে। তো এখানে মনে করো সদস্য 1-এ আমি কোনো মহিলার নাম দিলাম, তো তো মহিলার নাম দিলাম, এখানে কোন একটা মহিলার নাম দিয়ে পরে তিনি অন্নপূর্ণার জন্য আবেদন করছেন, তাহলে এখানে হ্যাঁতে রাইট হবে। ঠিক আছে, তারপরে তখন ওর জন্ম তারিখটা এখানে লিখে দেবে, তার যে লিঙ্গটা লিখে দেবে, মহিলা না পুরুষ এখানে লিখে দেবে, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কী, মনে করো যদি এখানে এখানে তোমার মায়ের নামটা যদি লিখছো, তাহলে পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কী, ওয়াইফ হবে, তাহলে এটা লিখতে হবে। তো এইভাবে ফিল আপ করবে। যদি তোমার মানে দিদি বা কারো সদস্য 2 যদি নাম লিখছো, তাহলে সেখানে মহিলার নাম লিখলে, মানে তোমার দিদির নাম লিখলে, তাহলে তখন এখানে অ্যাপ্লাই করছে অন্নপূর্ণা, তার হ্যাঁ অ্যাপ্লাই করছে, হ্যাঁ, এবং জন্ম তারিখ, তার সাথে এখানে লিঙ্গ, আর তারপরে এখানে পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক, তাহলে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী হবে, যদি তখন কন্যা হবে তা কন্যা লিখে দিলে। ঠিক আছে, এইভাবে ফিল আপ করবে। সদস্য 1, 2, 3 এইভাবে যতগুলো সদস্য থাকবে তারা অ্যাপ্লাই করছে বা কনভার্ট হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পেতেও, সেটা মানে অন্নপূর্ণা ভাণ্ডারে যাচ্ছে, সেই রকমভাবেও হ্যাঁ দিয়ে ফিল আপ করবে। ঠিক আছে, তাহলে নতুনরাও অ্যাপ্লাই করতে পারছে, আর যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতো তারাই অন্নপূর্ণা যোজনায় আসছে, তারাও অ্যাপ্লাই করতে পারবে। তাহলে তার সদস্য সংখ্যার সাথে সাথে নামগুলো লিখে দেবে তোমরা, এটা হচ্ছে বিষয়, আর কিছু নয়। যতগুলো ফ্যামিলি আছে, ফ্যামিলি মেম্বার, তাদের নামগুলো লিখবে। এবার করার পর 10 নম্বর পয়েন্টে কি রয়েছে, 10 নম্বর পয়েন্টে রয়েছে যে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট
অর্থ স্থানান্তরের জন্য। তাহলে এই কলামটা রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি লিখলে নাম, তারপরে তোমার ব্যাংক, কোন ব্যাংক, SBI মনে করো, বা আদার্স যেগুলো ব্যাংক রয়েছে সেই ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বারটা লিখলে কত নাম্বার অ্যাকাউন্ট, তারপর IFSC কোডটা লিখে দিলে, হয়ে গেল। সেটা ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান। তাহলে যেটাতে ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাই তোমরা এখানে দেবে এবং তার সাথে সাথে IFSC কোডটা লিখবে। ঠিক আছে, হেড অফ দ্য ফ্যামিলির লেখা হয়ে গেল। এখানে সদস্য সংখ্যা, সদস্য 1, যে সদস্য 1 প্রথমে লিখে এসছো তার নামটাই এখানে লিখবে। তারপরে যদি সদস্য 2 যার নাম লিখেছিলে উপরে, সেই সদস্য 2 এর নামটা এখানে লিখবে। ঠিক আছে, তার ব্যাংক অ্যাকাউন্ট এবং কোন ব্যাংকের খাতা, তার IFSC কোড, সেগুলো দেবে। যেটা ডিবিটির সাথে লিঙ্ক করা থাকবে সেই অ্যাকাউন্টটাই দিতে হবে। বোঝা গেছে? নেক্সট দেখো, এইভাবে এমনি ফিল আপ করে করে গেলে তারপরের পয়েন্টে যেটা আসছে সেটা হচ্ছে 11 নাম্বার। সেখানে লিখছে যে এপিক হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক যে সদস্য ভোটার তালিকায় অংশ নম্বর, তাহলে এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বারগুলো লিখতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার এখানে এপিক নাম্বারগুলো দিয়ে দিলে, তাদের বিধানসভা ক্ষেত্র কোন বিধানসভায় রয়েছে তার বিধানসভার নামটা লিখলে, তারপরে তার অংশ নাম্বার, পার্ট নাম্বারটা কত আছে, হ্যাঁ সেই পার্ট নাম্বার, যেমন SIR ফিল আপ করার সময় যে চার্ট দেখে দেখে ফিল আপ করছিলে, ঠিক আছে, সেটা দেখে বিধানসভার নাম, অংশ নাম্বার এগুলো দিতে হবে। তারপরে ঠিক সেইভাবেই যেই সদস্যের নামটা তোমরা 1 নাম্বারে লিখেছিলে তার সেই এপিক নাম্বার যা আছে লিখলে, তারপরে তার বিধানসভা নাম লিখলে, তার অংশ নাম্বার লিখলে, সবগুলো লিখে দিলে। সদস্য 2 যার নাম লিখেছিল সদস্য 2 উপরে, তার এপিক নাম্বার লিখলে, তার আবার বিধানসভার ক্ষেত্র লিখলে। যেমন সদস্য 1 একবার লিখে পড়ে 1 নাম্বারে লিখে সদস্যতে ওই নামটা আবার 4 নাম্বারে ঢুকিয়ে দেবে, 5 নাম্বারে ঢুকিয়ে দেবে, এরকম হবে না। সদস্য 1 নাম্বার যেটা আছে তাকে একই রাখবে, সদস্য 2 যেখানে লিখেছো প্রথমে সেটা সদস্য 2তেই বারবার লিখবে, আর সদস্য 3তে যেটা থাকবে সেটা সদস্য 3, মানে চেঞ্জ যেন না হয়। ঠিক আছে, এবার চলে আসছি পরেরটা 12 নাম্বারে। দেখো কি লেখা আছে 12 নাম্বারে, বলছে বিভাগ, এখানে কোন শ্রেণীর মধ্যে তোমরা পড়ছো, জেনারেল, তাহলে অসংরক্ষিত, UR ক্যাটাগরির মধ্যে। তারপরে তোমার যদি EWS ক্যাটাগরি হয়, আর্থিকভাবে দুর্বল, সেটা তোমরা দিতে পারো। যার যেটা, তাহলে যেটা লিখবে তার যদি শংসাপত্র থাকবে সেই শংসাপত্রটা তোমাকে অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে, আর্থিকভাবে দুর্বলের জন্য শংসাপত্র যে রয়েছে ক্রিমিলিয়ার, আর তপশিলি জাতি, তপশিলি উপজাতি, SC ST এই যে রয়েছে এগুলো, OBC, হ্যাঁ এই যে রয়েছে এগুলো বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি যেগুলো, তাদের যে শংসাপত্র থাকবে সেগুলো কিন্তু লাগবে। ঠিক আছে, প্রযোজ্য শংসাপত্র, জাতিগত শংসাপত্র, ঠিক আছে, এগুলো লাগবে। এবার দেখো এখানে রেশন কার্ড সম্পর্কে কি আছে, সঠিক হলে টিক চিহ্ন দাও। মানে এখানে রেশন কার্ডের বিবরণ তোমাদেরকে খুঁজছে কি হবে। দেখো প্রথমে দেখো রেশন কার্ডের সম্পর্কে কি লেখা আছে না, এখানে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে হ্যাঁ, বেশিরভাগেরই আছে তাহলে হ্যাঁই হবে, আর যাদের নেই তাহলে না লিখবে। যদি হ্যাঁ হয় এটা, তাহলে কোন ক্যাটাগরির আছে, যদি AAY হয় অন্তর্দয়, যদি PHH হয় তাহলে সেটাতে দাগ দেবে, SPH হলে সেটা দেবে, আর KSY 1 বা 2 যার যেটা হবে। কারো আবার ভর্তুকিহীন অনেকের আছে তারা সেটা দেবে, নন সাবসিডি যেটা, সেই ভর্তুকিবিহীন, ঠিক আছে, ভর্তুকিহীন সেই কার্ড থাকলে সেটার রাইট দেবে, যার যেটা আছে। তারপরে দেখো পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, মানে মাসে রেশন নিচ্ছ তাহলে হ্যাঁ, কার্ড আছে নিশ্চয়ই নেবে, আর যদি না নিয়ে থাকো তাহলে না লিখবে, যার যেটা হবে সেটা লিখবে। এবারে সম্পদ, তোমার অ্যাসেট কত আছে সেটা লিখছে। তোমার না হলে প্রথমে দিয়েছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, যদি কারো 3টা আছে বা তার বেশি আছে, যদি কম আছে তাহলে না, আর যদি অনেকের আছে 3-এর বেশি আছে অনেকের ঘর,
বা পাকা বাড়ি আছে তাহলে হ্যাঁ লিখবে। আর যদি না মাটির বাড়ি আছে বা টিনের কম আছে তখন না হবে। ঠিক আছে, যার যেটা হবে সেটা লিখবে। এবার দেখো এখানে পারিবারিক জমির মালিকানা মানে পরিবারের মোট জমির, তো পরিবারের ফ্যামিলির জমি আছে কিনা, তো জমি নিশ্চয়ই থাকবে, নাহলে আছে কি করে, আছে তাহলে হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ হবে। আর যদি কারো পরিবারের জমি নেই তাহলে সেটা না হবে, নেই তাহলে। আর যদি হ্যাঁ হয় তাহলে এইগুলো লাগবে, রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি লাগবে, মিউটেশনের যে শেষ রেজিস্ট্রেশন নাম্বার, হ্যাঁ, তারিখ সহ পুরো দিতে হবে। ঠিক আছে, রেকর্ড, জমির রেকর্ডের যে কপি সেই কপি তোমাদের দিতে হবে, না সেই নাম্বার, কত নাম্বারের মধ্যে রেজিস্ট্রেশন মিউটেশন কপি লাগবে। ঠিক আছে, তারপরে দেখো পরের এটাতে এই যে পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ কত, মোট কত পরিমাণে, কত ডেসিমিল জায়গা আছে, যার যত ডেসিমিল জায়গা থাকবে সেখানে লিখে দিলে। কারো 12 ডেসিমিল আছে তাহলে ডেসিমিল লিখে দিলে। তাহলে সেটা আবার দিলে হবে না, সেখানে লিখছে যে রেজিস্ট্রেশন নথি সর্বশেষ আর জমির নথি, সেই জমির নথিটা তোমাকে সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। অ্যাসেটের ক্ষেত্রে এত কিছু বলতে হবে। তার সাথে সাথে হচ্ছে যানবাহনের কিছু ডিটেলস চাইছে, যেমন আপনি এবং পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মানে পার্সোনাল কিছু আছে, মোটর চালিত 4 চাকার গাড়ি আছে। ঠিক আছে, আছে কি, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দিবে, আর যদি না থাকে তাহলে না দিবে। আর যদি তোমাদের সেই গাড়ি 4 চাকার যদি গাড়ি থাকে তাহলে সেই গাড়ির সংখ্যা লিখতে হবে, আর সাথে সাথে তাদের রেজিস্ট্রেশন নাম্বার গাড়ির দিতে হবে। কোন কোন গাড়ি, মনে করো এখানে জিপ, ট্রাক্টর, তারপরে কার, এগুলো যদি থাকে তাদের মডেল নাম্বার এগুলো দিতে হবে। তারপরে রয়েছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা। এখানে দেখো স্বাস্থ্য বীমার করা হয়, অনেকেই করে থাকে, হ্যাঁ। তো যাদের আছে, যাদের নেই তারা বলবে না নেই, স্বাস্থ্য বীমা করা নেই, হ্যাঁ, প্রিমিয়াম করা নেই। আর যদি আছে, যদি থাকে তাহলে হ্যাঁ করবে। যদি হ্যাঁ হয় তবে সরকারি না বেসরকারি ক্ষেত্রে আছে, সেই বিমার কত টাকার বিমা করা আছে, 1 লাখ, 5 লাখ, না 2 লাখ, 3 লাখ, যার যেমন করা আছে সেই প্রিমিয়ামটা বিবরণটা লিখে দিতে হবে। এবারে হেড অফ দ্য ফ্যামিলি, তো হেড অফ দ্য ফ্যামিলির জন্য সরকারি করা আছে নাকি বেসরকারি, যদি কারো থাকে তাহলে নিশ্চয়ই হেড অফ দ্য ফ্যামিলিরও থাকবে। তাহলে হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে সরকারি আছে না বেসরকারি ক্ষেত্রে করা আছে, যদি সরকারি থাকে তো সরকারি, আর যদি বেসরকারি ক্ষেত্রে করা আছে 5 লাখের প্রিমিয়াম করা আছে তাহলে সেটা লিখতে হবে। তা বিমার অঙ্কটা কত, সেই বিমার অঙ্কটা লিখে দিলে 5 লাখ। তা প্রিমিয়ামের বিবরণটা লিখে দিলে কোন কোন ইয়েতে রয়েছে, কোন প্রিমিয়ামটা রয়েছে সেটা লিখলে। যদি হেড অফ দ্য ফ্যামিলির করা না থাকে তাহলে এখানে না লিখে দিলে, এনে লিখে দিলে। আর তাহলে সদস্য 1, মনে করো সদস্য 1-এর করা আছে, তাহলে সেক্ষেত্রে বেসরকারি থাকলে বেসরকারি, বিমার অঙ্কটা লিখলে, প্রিমিয়ামটা দিয়ে দিলে। এরকম যার করা থাকবে তার ক্ষেত্রে সদস্য, কোনো সদস্য যদি করা থাকে সেই লিখবে। আর যদি কারোরই করা নেই তাহলে না লিখে দেবে। ঠিক আছে, এবার চলে আসছি পরের আয়। আয়টা দেখে নাও কি লিখেছে। আয়ের ক্ষেত্রে কি, মানে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, মানে কেউ ট্যাক্স দেয় কি, যদি দেয় তাহলে বলবে হ্যাঁ। আর যদি মনে করো ট্যাক্স দেয় না, বেশিরভাগ ক্ষেত্রে গ্রামাঞ্চলে ট্যাক্সের ব্যাপার থাকবে না, তাহলে এটা না হবে, তখন না করবে, এটাই বেশি হবে। তারা গ্রামাঞ্চলের ক্ষেত্রে ট্যাক্সের ব্যাপারটা খুব কম থাকবে। তাহলে পরিবারের সদস্যদের প্যান কার্ড, এবারে প্যান কার্ডের ব্যাপারটা দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি, হ্যাঁ প্যান কার্ড আছে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে হেড অফ দ্য ফ্যামিলির নামটা লিখবে আর প্যান কার্ডটার নাম্বারটা লিখবে। আর যদি না থাকে তার কিছু লিখবে না। আর সদস্য, যে সদস্যের নাম 1 নম্বরে থাকবে তার নামটা লিখলে তার প্যান নাম্বারটা লিখবে। আবার সদস্য 2 নম্বর, সদস্য কাকে রেখেছিলে তার নামটা এখানে লিখবে, সদস্য 2 নম্বর, 2 নম্বরে যার নামটা লিখেছিলে সেই নামটা লিখবে এখানে। তারপর তার প্যান নাম্বার, প্যান থাকলে প্যান নাম্বার লিখবে, আর না থাকলে না লিখবে, কিছু করার নেই, না তো না। ঠিক আছে, এবারে দেখো এখানে কর্মসংস্থানের ধরন, মানে কি ধরনের কাজ করছে।
বা কি ধরনের কাজ পরিবারের প্রধানরা কি ধরনের কাজ করছে সেগুলোর এখানে বিবরণটা চাওয়া হয়েছে। তো পরিবারের কি ধরনের কি কি অপশন আছে দেখি। এখানে সরকারি, মানে সরকারি ক্ষেত্রে কাজ করছে নাকি, তা সেখানে যদি হয় সরকারি ক্ষেত্রে তাহলে তো সেখানে দাগ দেবে। বেসরকারি ক্ষেত্রে হলে বেসরকারিতে দাগ দেবে, আবার যে কোনো একটা দাগ দেবে। আবার যদি কারো সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোগ, মানে কেউ যদি ব্যবসা করছে, এগুলো একটাও নয়, তাহলে ব্যবসা করছে, তাহলে ব্যবসার হাতে দাগ দেবে, ব্যবসায়ী মালিক বা উদ্যোক্তা আছে কেউ। কেউ আবার পার্ট টাইম জব করে, তাহলে আংশিক সময়ের কর্মরত লিখলে। কেউ আবার এমনি শিল্পী আছে, কারিগর, কিছু কৃষক আছে ইত্যাদি। আরো অসংগঠিত, যেগুলো অসংগঠিত কোনো ক্ষেত্রে উম, স্বনিযুক্ত, নিজেরা নিযুক্ত হয়েছেন, তখন সেক্ষেত্রে অসংগঠিত হবে। কেউ আবার মাইগ্রেট লেবার আছে, পরিযায়ী শ্রমিক যদি আছে, তাহলে সেই পরিযায়ী শ্রমিকে দাগ দেবে। আর কেউ যদি বেকার থাকে, তাহলে সেই বেকারে দাগ দেবে, ঠিক আছে, আনএমপ্লয়েড যদি থাকে। আবার যদি এগুলোর মধ্যে কোনোটাই দেখছো হচ্ছে না তোমার, তাহলে তখন তুমি অন্যান্য লিখে দেবে। তো সবচেয়ে যেটা উপযুক্ত ঘর তোমার মনে হচ্ছে তোমার ক্ষেত্রে প্রযোজ্য, সেই ঘরে তুমি টিক দিবে। আর যদি থাকে প্রয়োজনীয় নথি বা স্বঘোষণা, সেটা তোমাকে স্বঘোষণাপত্র তোমাকে দিতে হবে যে আমি এই কাজ করি, বা আমি এই কাজ করি না, আমি বেকার, সেই রকম স্বঘোষণা যদি থাকে সেই স্বঘোষণাপত্র তোমাকে অ্যাটাচ করে দিতে হবে এখানে যেটা রয়েছে, ঠিক আছে। তো এবারে তোমার বাড়ির হেড অফ দ্য ফ্যামিলির হয়ে গেল। হেড অফ দ্য ফ্যামিলি মনে করো পার্ট টাইম কাজ করতো, বা বয়স হয়ে গেছে এখন কিছুই করে না, তাহলে বেকার থাকবে, বেকার, এখন বেকার হয়ে গেছে, তাহলে বেকারের দাগ হবে, ঠিক আছে। এবারে সদস্য, তোমাদের বাড়ি প্রথম জন যার নাম লিখেছিল সে হয়তো দেখবে কোথাও সরকারি ক্ষেত্রে কাজ করছে, তখন সরকারি ক্ষেত্রে দাগ দেবে। আর যদি সরকারি ক্ষেত্রে দাগ দিলে, যদি এই প্রথম সদস্য কোথাও পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে, তাহলে পরিযায়ী শ্রমিকে দাগ দিলে তখন এটা হবে না। যেটা হবে সদস্যর ক্ষেত্রে যার যেটা নাম দিয়েছো, তোমার পরিবারে কোন সদস্য কিসে কাজ করছে, তাদের সেইটা তোমরা এখানে মেনশন করবে। তো 3 নাম্বার সদস্যের যার নাম লিখেছিলে, রাম রহিম থেকে শুরু করে আরো রাহুল, যার যার নাম রয়েছে সদস্য, 3 নাম্বার সদস্য তোমার ফ্যামিলির, তো সে যদি মনে করো পার্ট টাইম কাজ করে কোনো, তখন ওখানে তাকে আংশিক সময়ের কর্মরত হিসাবে দাগ দেবে। বুঝা গেছে? যে যেটা করে সে সেটাতে তোমরা দাগ দেবে, ঠিক আছে, বক্সটা ওকে করবে। এরকম পাঁচজন সদস্যর এখানে কলাম আছে, সেই হিসাবে তোমরা দেবে যা তোমাদের পরিবারে যতজন সদস্য থাকবে। তারপর দেখো এখানে রয়েছে যে এখানে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, যারা শিক্ষিত তারা কতজন রয়েছে প্রাপ্তবয়স্ক, আর পরিবারে অশিক্ষিত কতজন রয়েছে তাদের সদস্য সংখ্যা এখানে জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে এখানে সংখ্যায় তোমার লিখবে, মনে করো তোমাদের 4 জন ফ্যামিলি মেম্বার আছে, তাহলে তার মধ্যে 2 জন হচ্ছে শিক্ষিত, আর আর 2 জন হচ্ছে অশিক্ষিত, ঠিক আছে, প্রাপ্তবয়স্ক, তাহলে সেখানে এমনি দিলে 2 2 4 জন, ঠিক আছে। আর পরিবারের প্রধান শিক্ষিত কি অশিক্ষিত, যদি মনে করো শিক্ষিত হয় তাহলে শিক্ষিত দাগ দেবে, আর যদি মনে করো অশিক্ষিত হয় তাহলে অশিক্ষিততে দাগ দেবে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে, পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রদান, মানে মনে করো পরিবারের যে সবচেয়ে শিক্ষিত, কতটা শিক্ষিত, সেই শিক্ষাগত যোগ্যতা কতটা রয়েছে, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, সেটা তোমাদের এখানে বলতে হবে, শিক্ষাগত যোগ্যতা প্রদান করতে হবে, ঠিক আছে। এই ধরনের বিষয়গুলো এখানে মেনশন করতে হবে, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে সেগুলো এখানে লিখে দিতে হবে। আর তার জন্য কোনো কপিও হয়তো দিতে হতে পারে, ঠিক আছে। এবারে মনে করো এইখানে 2 নম্বর সদস্য, তোমার পরিবারের 2 নম্বর সদস্য যাকে রেখেছো, সে মনে করো শিক্ষিত, তখন শিক্ষিত তো দাগ দিলে। কতটা শিক্ষিত, মনে করো এমএ পাস করেছে, তাহলে এমএ লিখে দিলে। আবার 3 নম্বর সদস্য মানে লিখে দিলে যে ও দেখলে যে ও শিক্ষিত নয়, মানে পড়াশোনা করেনি, তাহলে অশিক্ষিত দাগ দিলে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত, মনে করো সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা নেই, তাহলে এটা এনএ হবে, এটা নেই, নো, শিক্ষাগত যোগ্যতাই নেই। এবারে 4 নম্বর সদস্য দেখলে
ও ও শিক্ষিত, কিন্তু সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত, শিক্ষিত হয়েছে 8 পাস, তাহলে 8 পাস লিখে দিলে। এইভাবে লিখলে 8 পাস করেছে মানে কি কিছুটা হলো শিক্ষিত, তো তাহলে শিক্ষিত লিখলে, আর এখানে 8 পাস লিখলে বাস। এরকম করে 5 জন সদস্যের ডিটেলস, যার যেটা সদস্য তোমরা ডিটেলসে লিখবে। এবারে চলে আসছি পরের পয়েন্টে। পরের পয়েন্টে রয়েছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদে রয়েছে, বা কোনো মন্ত্রী পদে রয়েছে, বা সাংসদ পদে রয়েছে, বা বিধায়ক হয়েছে, বা পৌর মানে কর্পোরেশনের কোনো বা পঞ্চায়েতের কোনো সংস্থার সদস্য আছেন কিনা এটা জানতে চেয়েছে। তাহলে যদি হ্যাঁ যদি থাকে তোমার পরিবারে এরকম কোনো সদস্য যারা এমনি সাংবিধানিক পদ পেয়েছে বা মন্ত্রী পদে রয়েছে, সাংসদ হয়েছেন, তারা সেক্ষেত্রে হ্যাঁ করবে। আর এগুলো যদি না হয় তাহলে না হবে। তোমাদের পরিবারে কেউ এরকম সদস্য নেই, তাহলে না হবে। আর যিনি যদি এটা যদি হ্যাঁ হয়, এই পদে রয়েছেন, তার সদস্য সংখ্যাটা তখন উল্লেখ করে লিখতে হবে। আর এবং প্রয়োজনীয় যে সমস্ত নথি রয়েছে সেই নথিগুলো তোমাদেরকে জমা করতে হবে। তাহলে এই প্রয়োজনীয় নথি তোমাদের দিতে হবে। এই হচ্ছে বিষয়। এবারে দেখো নেক্সট 6 নাম্বার, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? এবারে সরকারি পেনশনভোগী যদি হয় তাহলে হ্যাঁ করবে, তাহলে আর যদি না হয় তাহলে না করবে। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নাম্বারটা লিখতে হবে। কোন 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 সদস্য নাম্বার, মনে করো হেড অফ দ্য ফ্যামিলি তোমাদের সরকারি পেনশনভোগী, তাহলে সেই সদস্যের 1 নাম্বারে আছে না 2 নাম্বারে আছে, বা হেড অফ দ্য ফ্যামিলি আছে, তাহলে হেড অফ দ্য ফ্যামিলি লিখে দেবে। আর যদি প্রথমজন সদস্য তোমাদের পেনশনভোগী, তাহলে সদস্য নাম্বার 1 নাম্বার সদস্য, এখানে 1 নাম্বার সদস্য পায় পেনশন, তাহলে সেটা লিখলে। আর যদি না পায় তাহলে না হবে। বুঝে গেছে? যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ সংযুক্তকরণ করতে হবে, পেনশনের স্লিপটাও দিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে এই কপিটা লাগবে, পেনশন স্লিপের কপিটা লাগবে। আবার দেখো 7 নাম্বারে যে পয়েন্টটা রয়েছে এখানে, জিএসটির অধীনে কোনো সদস্য আছে কিনা, মানে তাদের নিবন্ধিত আছে কিনা, মানে জিএসটি রেজিস্টার করা আছে কিনা। তো যদি জিএসটি রেজিস্টার করা থাকে তাহলে হ্যাঁ হবে। গুড সার্ভিস ট্যাক্স, তাহলে এখানে হ্যাঁ হবে। আর যদি যদি না থাকে তাহলে না হবে। তো গ্রামীণ এলাকায় বেশিরভাগ ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করছে সেখানে না হওয়ার সম্ভাবনাটা তো বেশি থাকবে। আর যদি হ্যাঁ তাহলে সেই জিএসটি আইএন সেই ওই নাম্বারটা এখানে বসাতে হবে। ঠিক আছে? তার সাথে কপিও হয়তো দিতে হতে পারে কিছু। এবং এবার দেখো এখানে পরিবারের মোট বার্ষিক আয়, বছরে কত মোট ইনকাম, সেই ইনকামটা 2 লাখ, 1 লাখ, 4 লাখ, 5 লাখ, যার যত থাকবে সেখানে এই অঙ্গে লিখে দেবে। বুঝে গেছে? এবারে দেখো, এইবারে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে সিএএ এর আবেদন করা আছে কিনা। হ্যাঁ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের অধীনে আবেদন করা আছে কিনা সেটা জিজ্ঞেস করছে। বা বর্তমান অবস্থা কি রয়েছে। পরিবারের প্রধান, তার নাম, যদি যদি এটা তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, বা তখন এটা প্রযোজ্য হলে লিখবে। আর যদি না হয় তাহলে প্রযোজ্য নয় লিখবে। ঠিক আছে? এটা যারা সিএ এর অন্তর্ভুক্ত যদি হয়েছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, বাকিদের ক্ষেত্রে হবে না। ঠিক আছে? আবেদন করা হয়েছে যদি, যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নাম্বারটা এখানে লিখে দিতে হবে। যদি আবেদন কেউ করে থাকে সিএ তে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আবেদন করলে সেই আবেদন নাম্বারটা লিখতে হবে যা ইস্যু করা হয়েছে। সেই যদি হ্যাঁ হয় তাহলে সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে তোমাদের বসাতে হবে। যদি সিএ তে আবেদন করে ইস্যু হয়েছে তাহলে সেই ইস্যু নাম্বারটা, সার্টিফিকেট নাম্বারটা তোমাদের দিতে হবে। বোঝা বোঝা যাচ্ছে? এবারে এমনি এমনি করে প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রে যদি এগুলো প্রযোজ্য হয় তাহলে সদস্য নাম্বার 1 সেটা প্রযোজ্য যদি হয়ে থাকে তাহলে সেখানে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নাম্বারটা এরও দিতে হবে। ঠিক আছে? আর যদি প্রযোজ্য নয় তাহলে প্রযোজ্য নয় দাগ দিবে। ঠিক আছে? এরকম ব্যাপার, তা খালি রাখা যাবে না। এগুলো সদস্য নয়, সদস্য প্রযোজ্য নয়, তাহলে প্রযোজ্য নয় এতে দাগ দেবে। যেগুলো প্রযোজ্য নয় সেক্ষেত্রে প্রযোজ্য নয় দাগ দেবে। আর যদি প্রযোজ্য হয় তাহলে আবেদন করা হয়েছে, তাহলে ইস্যু নাম্বার, সার্টিফিকেট নাম্বার এমনি বলে দিয়ে দেবে। এইভাবে প্রত্যেকজনের সদস্য 4, সদস্য 5 এগুলো প্রত্যেকটা ফিল আপ করবে।
যদি প্রযোজ্য হয়ে থাকে তাহলে, আর যদি আদারওয়াইজ করবে না। এবার দেখো এখানে, এবার তোমাদের এখানে বলা হচ্ছে যে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসিসি কার্ড আছে কিনা, বা আদার্স যে সমস্ত কিষাণ ক্রেডিট কার্ড, হ্যাঁ, তারপরে আরডি, এআরডি বা শিল্পী ক্রেডিট কার্ড আছে কিনা, বা মৎস্যজীবীদের ক্রেডিট কার্ড আছে কিনা, যদি থাকে তাহলে সেই পরিবারের প্রধানের নাম, এখানে যে হেড অফ দ্য ফ্যামিলি, তার যে কিষাণ ক্রেডিট কার্ডের নাম্বার যদি থাকে, কেসিসিসি নাম্বার, সেই নাম্বারটা লিখবে, আইডি সংখ্যাটা লিখে দেবে, এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেই ইস্যু ডেটটা দিয়ে দেবে, এবং প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ, যেখান থেকে দেওয়া হয়েছে, কৃষি দপ্তর থেকে দেওয়া হয়েছে না মৎস্য দপ্তর থেকে দেওয়া হয়েছে, তো সেই সেই প্রদানকারী কর্তৃপক্ষের সেই বিবরণটা এখানে তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, কিষাণ ক্রেডিট কার্ড সাধারণত কৃষি দপ্তর থেকে দেয়, তাহলে সেগুলো এইখান থেকে কোন দপ্তর, সেই দপ্তরটা লিখে দেবে, উল্লেখ করবে। সদস্য, কোন সদস্য পাচ্ছে, প্রথম জন সদস্য যার নাম লিখেছিল, সে যদি কেসিসি ক্রেডিট কার্ড রয়েছে তার, তাহলে সেই আইডি নাম্বারটা লিখবে, তার নাম্বারটা লিখবে, এবং যে তারিখে ইস্যু হয়েছে সেটা লিখবে। যদি সদস্যর নাম প্রথম সদস্য পায় না, তো দ্বিতীয় সদস্য কিষাণ ক্রেডিট কার্ড আছে, তাহলে সেই সদস্যের নামটা লিখবে এবং তার আইডি নাম্বারটা লিখবে। আর যদি না হয়ে থাকে তাহলে না, অ্যাপ্লিকেবল নয়, নট অ্যাপ্লিকেবল লিখে দিতে হবে। যদি নয়, নট অ্যাপ্লিকেবল, বাস। এইরকম এইরকম বিষয়। এবার চলে আসছি পরের পরের পয়েন্টে কি রয়েছে, যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে বা পড়ে থাকে, তার মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, সেই বিষয়গুলো এখানে জানতে চাওয়া হয়েছে। সেখানে পরিবারের প্রধান, এটা যদি তোমাদের ক্ষেত্রে নাম যদি কারো বাদ হয়ে থাকে তাহলে লিখবে, আর যদি না, তোমার ক্ষেত্রে প্রযোজ্য যদি না হয় তাহলে এখানে প্রযোজ্য নয় লিখে দেবে। এটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এসআইআর যেহেতু তোমাদের নাম রয়েছে তাহলে সেটা প্রযোজ্য নয় হবে। আর কারো যদি এসআইআর নাম গেছে বাদ হয়ে, তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে, বিচারাধীন আছে, তাহলে সেখানে সেই ক্ষেত্রে কি হবে, হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে মামলার বিবরণটা এখানে দিয়ে দিতে হবে। সদস্য প্রথম, মনে করো হেড অফ দ্য ফ্যামিলির নাম রয়েছে, প্রথম জন সদস্যের নাম যেটা ছিল, তার হয়তো দেখা গেল যে ট্রাইব্যুনালে বিচারাধীন আছে, তাহলে হ্যাঁ, যদি হয় তাহলে তাই মামলার বিবরণটা এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রে, এই যে সদস্যের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেই ক্ষেত্রে সেটা লিখবে এখানে। তো অনেক বড় ফর্ম, তো একটু ভাবনা চিন্তা করে লিখবে। তারপরে দেখো পরের পয়েন্ট কি বলছে, যে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, এবারে এই সমস্ত বিষয়গুলো চাওয়া হচ্ছে। কি দেখো না, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, যে সমস্ত শিশুরা বিদ্যালয়ে পড়াশোনা করছে, কতজন শিশু, সেই শিশুদের সদস্য নাম্বার, কতজন সদস্য রয়েছে, তো মনে করো 4 জন সদস্য আছে শিশু, তো সেই লিখলে শিশুর সদস্য 1 নাম্বার শিশু, মনে করো প্রথম জন সদস্য একজন, মনে করো 2 জন শিশু রয়েছে, তো শিশুর সদস্য 1, শিশু সদস্যের 1, যে শিশুর নাম XYZ যা থাকবে সেগুলো দিলে, প্রথম জন শিশুর নাম লিখলে, সে মনে করো প্রথম শ্রেণীতে পড়ে, তার প্রথম শ্রেণীতে দিলে, এবং বিদ্যালয়ের নাম, কোন বিদ্যালয়ে পড়াশোনা করছে সেই বিদ্যালয়ের নাম লিখলে, এবং সেই স্কুলটি কি স্কুল, মনে করো সরকারি স্কুলে পড়ছে তাহলে সরকারি স্কুলে দাগ দেবে। আর যদি মনে করো সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো স্কুলে পড়ছে তাহলে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে দাগ দেবে। যদি স্পন্সর কোনো স্কুলে পড়ছে, স্পন্সর বিদ্যালয়ে, তাহলে সেই স্পন্সর স্কুলে দাগ দেবে। বেসরকারি বিদ্যালয়ে যদি পড়ছে তাহলে সেই বেসরকারি বিদ্যালয়ের নাম নিচে দাগ দেবে, মানে এই বক্সে দাগ দেবে। তাহলে বিদ্যালয়ের ধরন এবং অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন। দেখো যেটা তুমি নির্বাচন করছো, যদি অন্যান্য বলে এখানে একটা অপশান আছে, দেখো নিচে এখানে একটা অপশান আছে, সেখানটা যদি অ্যাপ্লাই করছো তাহলে এই অন্যান্য বলে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাকে সেই অন্যান্য তোমাকে লিখে দিতে হবে, সেটা ওপেন স্কুলিং নাকি হোম স্কুলিং, এই সমস্ত বিষয়গুলো লিখতে হবে।
তো সেখানে বেসরকারি বিদ্যালয়ে অনেকের শিশুরা পড়ছে, অনেকের বাচ্চা পড়ছে, তাহলে সেখানে বেসরকারি বিদ্যালয়ে অনেকে টিক মারবে। আর যদি কেউ স্বীকৃত মাদ্রাসায় পড়ছে নাকি অন্যান্য মাদ্রাসায় পড়ছে, তো যে শিশু যেখানে পড়ছে তো তাদের সেখানে লিখতে হবে, টিক মার্ক দিতে হবে। এবারে যদি কারো একটাই শিশু থাকে ঠিক আছে, আর যদি দুটো শিশু থাকে তাহলে শিশু সদস্য নাম্বার এখানে দেবে, শিশু সদস্য নাম্বার দিয়ে পরে তার শিশুর নাম কত 2 নাম্বার শিশুর নাম লিখে দিলে, ঠিক আছে। এইভাবে বিষয়। আর কার শিশু বুঝবে কি করে? সদস্য নাম্বার মনে করো প্রথম জন সদস্যের শিশুর দিচ্ছ, তাহলে প্রথম নাম্বার সদস্যের শিশু, এই শিশুর নামটা লিখে দিলে যে এই স্কুলে পড়ছে। বা দ্বিতীয় নাম্বার স্কুলের শিশু, তখন এই সদস্যের দ্বিতীয় সদস্যের শিশু, তাহলে তার নামটা লিখলে। এইভাবে ফিল আপ করতে হবে, একটু ভাবনা চিন্তা করে ফিল আপ করবে, ঠিক আছে। যটা শিশু থাকবে সেই শিশুর নাম ধরে ধরে লিখবে। এবার চলে আসছি শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। বর্তমান টিকাকরণের অবস্থা, শিশু সদস্য প্রথম জন শিশু, যেহেতু 2জন শিশুর কথা আমরা বললাম, তাহলে 2জন শিশু যদি থাকে তাহলে হ্যাঁ, প্রথম টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে। যদি এই ক্ষেত্রে হ্যাঁতে দাগ দিলে তাহলে টিকাকরণ শুরু হয়েছে। যদি টিকাকরণ চলছে, বছরের তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, 2 বছর 3 বছর যে অনুযায়ী যেমন টিকা হয়ে থাকে, সাধারণত 5 বছরের টিকা হয়ে থাকে। তো এই ব্যাপারটা যার যেটা মানে প্রযোজ্য হবে সেখানে দেবে। হ্যাঁ যদি দাও, টিকাকরণ শুরু হয়েছে যদি বলে তাহলে হ্যাঁ, যদি মনে করো সম্পূর্ণ হয়ে গেছে কারো, তাহলে সম্পূর্ণ হয়ে গেছে তো দাগ দেবে। যদি কারো টিকাকরণই হয়নি, যদি এইটাতে কেউ দাগ দেয়, তাহলে কিন্তু তোমাদের তখন বলতে হবে যে টিকাকরণ কেন নেওয়া হয়নি, টিকা নেওয়ার না মানে কারণটা কি, টিকা না নেওয়ার কারণটা কি। আর যদি হ্যাঁ হয় তাহলে সেই টিকাকরণ যে হয়েছে তার কার্ডের যে আইডি, সেই আইডি নাম্বারটা এখানে মেনশন করে দিতে হবে, ঠিক আছে, মেনশন করতে হবে। যদি না হয় তাহলে সেই টিকা নেওয়ার তারিখ এবং টিকা না নেওয়ার কারণটা জানাতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে তার টিকার আইডি, এখানে যে টিকাকরণের যে আইডি আছে সেই আইডিটা দিতে হবে এবং শেষ তারিখটা দিয়ে দিতে হবে। এই হচ্ছে বিষয়। টিকাকরণ যদি না হয়ে থাকলে সেটা দাগ দিলে এবং তার সাথে সাথে কারণটাও তোমাকে জানাতে হবে যে কেন টিকাকরণ হয়নি। এইভাবে প্রত্যেকটা শিশুর যে শিশুর টিকা হয়েছে হয়নি সেগুলো মেনশন করে লিখবে। এবার চলে আসছি যে এখানে দেখো সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, সরকারি প্রকল্পের আওতায় যে সমস্ত সুবিধা পাচ্ছে, মনে করো ডিবিটির মাধ্যমে তোমাদেরকে অন্য কোনো সুবিধা দেওয়া হচ্ছে কিনা। মনে করো যে পরিবারের হেড আছে, মনে করো তোমার বাবা যদি পরিবারের হেড হয়ে থাকে, তো তাদের ডিবিটির মাধ্যমে কোন প্রকল্প সুবিধা পাচ্ছে, মনে করো পেনশন পাচ্ছে তোমার বাবা, মনে করো পেনশন পাচ্ছে, 60 বছরের পেনশন পাচ্ছে, সেই পেনশন, তাহলে পেনশন লিখে দিলে যে পেনশন পাচ্ছে বলে, কোন প্রকল্পে পাচ্ছে সেটা মেনশন করলে। যদি হ্যাঁ হয়, এখানে যদি হ্যাঁতে দাগ দাও তাহলে এটা মেনশন করতে হবে। আর যদি মনে করো পরিবারের প্রধান কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাহলে না লিখে দিলে আর এগুলো ফিল আপ করা দরকার হবে না। এবারে মনে করো তোমাদের বাড়ির প্রথম জন সদস্য, সে মনে করো কন্যাশ্রী পাচ্ছে বা আলাদা আরও কিছু যদি কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছে যেটা ডিবিটির মাধ্যমে পয়সা ঢুকছে, তো সেই প্রকল্পের নাম মেনশন করে এখানে লিখতে হবে, ঠিক আছে। সেটা পরবর্তীকালে কি নাম চেঞ্জ হবে না হবে সেটা পরবর্তী বিষয়, কিন্তু যে প্রকল্পের সুবিধা পাচ্ছে ডিবিটির মাধ্যমে, তার পয়সা ঢুকছে অ্যাকাউন্টে, সেই প্রকল্পের এখানে নাম মেনশন করতে হবে। যদি হ্যাঁতে দাগ দিচ্ছ তাহলে হ্যাঁ করে এখানে সেই প্রকল্পের নাম লিখে দিতে হবে, বুঝা গেছে। এই হচ্ছে বিষয়। এইভাবে প্রথম জন সদস্য, দ্বিতীয় সদস্য, তৃতীয় সদস্য, সবার যে সদস্য যা প্রকল্পের সুবিধা পাচ্ছে এখানে মেনশন করবে। এবার দেখো, বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক লিখতে হবে। এখানে অফিসারদের বিষয় রয়েছে, সুতরাং এটাতে তোমরা হাত দেবে না। এখানে এই এই কলমটা বাদ দেওয়া হলে কারণটা অফিসার কর্তৃক পূরণীয়, এইটা অফিসাররা ফিল আপ করবে, ঠিক আছে। আর এইখানে দেখো ঘোষণা এবং সম্মতিপত্র এখানে রয়েছে। কি লেখা রয়েছে না, আমি এই মর্মে ঘোষণা করছি যে
উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি। মানে যেগুলো ফিল আপ করেছো সবগুলো সত্যি, ঠিক আছে, তোমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী, এবং সমস্ত নথি তুমি প্রদান করেছো, এই রকম বিষয় লেখা রয়েছে। উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি এবং আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য যদি মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। মানে এক কথায় তোমার স্বঘোষণা এখানে লিখে দিচ্ছ যে তুমি যদি এগুলো কোনো ভুলভ্রান্তি হয় তাহলে সেটা বন্ধ হয়ে যাবে এবং সেটা যা ব্যবস্থা নেওয়ার সেটা ব্যবস্থা নেবে। বিষয়টা এটাই দাঁড়াচ্ছে, মানে মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে, এটা বলা আছে। এবং সেখানে সম্মতিতে দাগ দেবে আর এখানে তুমি সইটা করে দেবে, ঠিক আছে। সইটা করার পর যাচাইযোগ্য, মানে এইখানে দিলে হচ্ছে যাচাই করবে এই ফর্মটি যাচাইযোগ্য, এখানে তোমার অফিসাররা লিখবে বা কিছু করবে। তো এখানে যে পরিবার বলতে এখানে ছোট্ট করে দ্রষ্টব্য লেখা আছে কি না, দ্রষ্টব্য কি আছে না, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করে এবং রান্নাঘর একটাই, এবং সেখানে রান্নাঘর থেকে খাবার গ্রহণ করে, একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করছে, সেইটাকে এরা ফ্যামিলি হিসাবে ধরছে। এই হচ্ছে বিষয়। এইবারে তারপরে দেখা যাচ্ছে শুধুমাত্র সরকারি ব্যবহারের ক্ষেত্রে নিচের কলামটা যেটা রয়েছে সেটা সরকারি অফিসাররা এটা ফিল আপ করবে। সুতরাং এই পোর্শনটা তোমরা লিখতে যাবে না, ঠিক আছে। এটা যিনি তোমাদের ফর্মটা চেক করবেন বা ভেরিফাই করবেন তিনি এই পোর্শনটা করবেন, ঠিক আছে। তিনি এটা লিখছেন যে এতএব আমি আবেদনপত্রটি গ্রহণ বা প্রত্যাখ্যান করলাম। তিনি যদি মনে করেন যে তোমার ফর্মটি সঠিক এবং সব কিছু ডকুমেন্ট সঠিক রয়েছে তাহলে তিনি বলবেন গ্রহণ করছি, এবং তিনি সাইন করে হয়তো তোমাদের অ্যাপ্রুভ করে দিলেই তারপরে তোমাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকতে শুরু করবে, তার আগে নয়, ঠিক আছে। এই হচ্ছে গোটা বিষয়। যদি কোথাও অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, এবং পরবর্তীকালে আমি ইংরেজি ফর্মটাও আপলোড করে দেবো, কীভাবে কেমনভাবে ফিল আপ করতে হবে সেগুলোও মেনশন করে দেবো, ঠিক আছে। আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, ঠিক আছে। চলো, বাই।